শুধুমাত্র জাহিদের সততা আর তার মাঝে থাকা সম্ভাবনা দেখেই জাহিদের বাবার ধনী বন্ধু তার নিজের একমাত্র মেয়ে সারাকে জাহিদের সাথে বিয়ে দিয়েছিলেন। সারা ধনী ঘরের অত্যন্ত রূপবতী একটা মেয়ে। জাহিদ সারাকে বিয়ে করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান ভাবত। সে যথাসাধ্য চেষ্টা করত যাতে ধনী ঘরের সুন্দরী বউকে খুশি রাখতে পারে, কিন্তু সারাকে খুশি করতে পারা সে যেন আকাশের চাঁদ পাওয়ার সমতুল্য। কোনো কিছুতেই সারার সন্তুষ্টি নেই। মাস শেষে 25,000 টাকা বেতন পেত জাহিদ, কিন্তু এর মধ্য থেকে সে 10,000 টাকা তার ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ করে দিত। এ নিয়ে তার স্ত্রীর সাথে প্রতি মাসেই তার ঝগড়া হতো। নিজের সাধ্য অনুযায়ী সবচেয়ে দামি জিনিসটাই সে তার বউয়ের জন্য কেনার চেষ্টা করত। একবার 5,000 টাকা দিয়ে একটি হ্যান্ডব্যাগ কিনে সে তার বউকে উপহার দেয়। সে ভেবেছিল এই ব্যাগটা দেখে তার বউ সারা নিশ্চয়ই খুব খুশি হবে, কিন্তু সারা এই ব্যাগটা দেখা মাত্রই রাগে ফেটে পড়ল। সে বলল, আমার বাবা আমাকে সবচেয়ে সস্তা যে ব্যাগটা কিনে দিয়েছিলেন সেটার দামও ছিল 12,000 টাকা, আর তুমি এসব কি ফালতু জিনিস কিনেছ? যখন তোমার সামর্থ্য নেই তখন আমার সাথে যায় না এমন কিছু কিনে আমাকে অপমানিত করো না। এসব সস্তা আর নিম্নমানের জিনিস আমার মতো একটা মেয়ের সাথে মানায় না। নিজের বউয়ের এমন কথায় জাহিদ খুব কষ্ট পেত, কিন্তু সে সারাকে অনেক ভালোবাসত বলে সব সময় সারাকে মৃদু ভাষায় বোঝাতে চাইত। বলতো, সারা দেখো, আমি চাকরির পাশাপাশি যে ব্যবসাটা শুরু করেছি, সেটা একবার দাঁড়িয়ে গেলে তুমি যত দামি ব্যাগ চাও সেটাই তোমাকে কিনে দেব ইনশাআল্লাহ। এসব শুনে সারা সব সময় বলে, তোমার এই সকল স্টুপিড আইডিয়া কখনোই সফলতা পাবে না। তোমার দ্বারা যে কি বিজনেস হবে তা আমার জানা আছে। জাহিদ তার বউয়ের কাছ থেকে উৎসাহমূলক কথার পরিবর্তে সবসময় হতাশার আঘাত পেত, কিন্তু সে তার বউকে খুব ভালোবাসত বলে কিছুই বুঝতে দিত না। একবার শপিংয়ে যাওয়ার সময় তারা লোকাল বাসে ওঠে। এই দেখে সারা খুব রেগে যায় জাহিদের উপর। বলতে থাকে, বাবার প্রাইভেট কারে চড়ে বড় হয়েছে, প্রাইভেট কার যখন নাই তখন অন্তত একটা সিএনজি তো আনবে, তুমি আমাকে লোকাল বাসে চড়িয়েছ। এ নিয়ে লোকাল বাসে চড়া অন্যান্য যাত্রীদের কাছে জাহিদ খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। শুধু তাই নয়, যেহেতু জাহিদ ব্যবসার মন মানসিকতা রেখেছিল, তাই সে সবসময় একটু সস্তা মনোভাব নিয়ে চলত। একদিন জাহিদের বউ খুব নামি দামি একটি রেস্টুরেন্টে খাবার খেতে চেয়েছিল। জাহিদ তাকে বোঝাচ্ছিল, দেখো সারা, আমরা পাশে একটা সাধারণ রেস্টুরেন্টে খাবার খেয়ে নিই, ওই রেস্টুরেন্টে তো অনেক টাকা বিল আসবে। বিশ্বাস করো, আমার যখন ব্যবসাটা দাঁড়িয়ে যাবে তখন তুমি যেখানেই খেতে চাও আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। এ পর্যায়েও তার বউয়ের সাথে তার কথা কাটাকাটি শুরু হলো। এক পর্যায়ে সে বলেই বসল, তোমার মতো নিচু মন মানসিকতার ব্যক্তি দ্বারা কখনোই ব্যবসা হবে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমার সাথে আর সংসার করতে পারবো না। এখন তো মনে হচ্ছে তোমাকে বিয়ে না করে সবচেয়ে ভালো হতো যদি আমি আমার খালাতো ভাইটাকে বিয়ে করে নিতাম। ওকে বিয়ে করলে আমার ব্যবসা দাঁড়ালে এটা হবে, ব্যবসা দাঁড়ালে ওটা হবে, এসব শুনতে হতো না, কারণ সে ইতিমধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাকে আজ বিয়ে করলে আগামীকাল থেকেই আমি নিজের মতো করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারব। এসব শুনে জাহিদ খুব কষ্ট পেল এবং বারবার সারাকে বোঝাতে থাকল যে তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, আর বিয়ের মতো এত বড় একটা মজবুত বন্ধন তুমি বিচ্ছিন্ন করে কিভাবে আমাকে ছেড়ে যাবে? সারা বলল, বিয়ে হয়েছে তো কি হয়েছে, ডিভোর্স বলেও তো একটা শব্দ আছে, আমি তোমাকে ডিভোর্স দিব। এই শুনে জাহিদের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে সারাকে যতভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করল, কিন্তু সারা জাহিদের একটি কথাও না শুনে তাকে ডিভোর্স দিয়ে নিজের খালাতো ভাইকে বিয়ে করে নিল। যদিও এই বিষয়টা নিয়ে জাহিদের মা সবসময় জাহিদকে দোষ দিত এবং বলতো যে তোর কারণেই আমার সুন্দরী বউ ঘর ছাড়া হলো। সারা চলে যাবার পর জাহিদের জীবনটা একটা কষ্টের মহাসমুদ্রে পরিণত হয়। সে পরিবার পরিজন কোথাও মুখ দেখাতে পারে না। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা সবসময় তার সাথে টিটকারি ও ফাজলামো করতে থাকে। এদিকে নিজের সুন্দরী সাবেক স্ত্রীর স্মৃতিতে বিভোর থেকে কষ্ট পেতে থাকে জাহিদ। এদিকে জীবনে নেমে আসা হতাশার প্রভাব তার কর্মক্ষেত্রেও পড়ে। টানা অনুপস্থিতির কারণে তার চাকরিটাও চলে যায়। অবশ্য সেই পরিস্থিতিতে চাকরি নিয়ে তার কোনো মাথা ব্যথাও ছিল না। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, আর তা হলো অনেক ধনী হওয়া। এরই মাঝে জাহিদ তার এক আলেম বন্ধুর পরামর্শে গ্রামে একটি মাদ্রাসার মেয়েকে বিয়ে করে নেয়। রূপবতী সুন্দরী বলতে আমরা যা জানি সে মেয়েটি ছিল তার ঠিক বিপরীত। তবে কালো বেটের সে মেয়েটি স্বভাবগতভাবে ছিল অত্যন্ত ভালো একটি মেয়ে। তাকে বাড়িতে নিয়ে আসার পর জাহিদের মা অত্যন্ত রাগ হয়ে যায়।
সে জাহিদের উপর চড়াও হয়ে বলে, নিজের দোষে সুন্দরী বউকে ঘর থেকে তাড়িয়েছিস, আর এখন এক পেতনি বিয়ে করে ঘরে নিয়ে এসেছিস। আমি মুখ দেখাবো কি করে? এদিকে আবার চাকরি বাকরিও ছেড়ে দিয়েছিস। আমার তো মনে হয় তুই নিজ হাতে নিজের পায়ে কুড়াল মারছিস। তবে যত যাই কিছু হোক না কেন, জাহিদ তার নতুন স্ত্রীর উপর ভরসা রাখল। এই মেয়েটির অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল, সে জাহিদের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করত। খুবই অনুগত মেয়ে ছিল সে। তার ছিল না কোনো উচ্চাকাঙ্ক্ষা, ছিল না কোনো চাহিদা। তার এই নতুন স্ত্রী ঘরে 6 মাস থাকার পরে জাহিদের মা ব্যতীত সবার মনই সে জয় করে নেয়। এমনকি জাহিদ শখ করে একদিন তাকে বলল, চলো আমরা রেস্টুরেন্টে কিছু খেতে যাব, এবং বিয়ের পরে কখনো তোমাকে কিছু কিনে দেইনি, আজ শপিংয়ে গিয়ে তোমাকে কিছু কিনে দেব। এ কথা শুনে মেয়েটি মৃদু হাসি দিয়ে জাহিদকে বলল, আপনি আমাকে কিছু কিনে দিতে চাইছেন, এ শুনেই আমি খুশি। আর রেস্টুরেন্টে গিয়ে আপনি কি খেতে চান আমাকে বলুন, আমি আপনাকে ঘরেই বানিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে অযথা টাকা খরচের দরকার নেই। আপনার যা টাকা পয়সা আছে তা আপাতত ব্যবসাতেই বিনিয়োগ করুন। অবস্থা পাল্টালে এসব বিলাসিতা অনেক করা যাবে। নিজের স্ত্রীর এই সর্বাত্মক সমর্থন এবং ইতিবাচক মনোভাব জাহিদকে খুব অনুপ্রাণিত করত। আর প্রথম দিকে স্ত্রীর বাহ্যিক সৌন্দর্য তাকে যতটা হতাশ করত, ধীরে ধীরে তার সুন্দর আচরণ আর ইতিবাচক মন মানসিকতা জাহিদকে তার প্রতি অনেক বেশি আসক্ত করে তুলল। আর মানসিক স্বাস্থ্য ভালো থাকলে আমাদের কাজের মাঝেও তা ফুটে ওঠে। দ্বিতীয় বিয়ের পর থেকে জাহিদের ব্যবসার উন্নতি হতে শুরু করে। ধীরে ধীরে সারা দেশ জুড়ে জাহিদের ই-কমার্স কোম্পানির শাখা প্রশাখা বিস্তৃত হতে থাকে। 8 বছরের মাথায় তার কোম্পানির পণ্যের চাহিদা এত বেড়ে যায় যে জাহিদ হয়ে ওঠে দেশের অন্যতম ই-কমার্স আইকন। এদিকে জাহিদের মা একদিন এক অবাক কাণ্ড করে বসেন। তিনি হঠাৎ করে জাহিদদের বাসায় সারাকে নিয়ে আসেন। জাহিদ অফিস থেকে আসার পরেই জাহিদের মায়ের সাথে সারাকে বসে থাকতে দেখেন। জাহিদ সারাকে দেখতে পেয়ে কেমন আছে জানতে চায়। সারা কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। জাহিদ তার বেডরুমে চলে যাওয়ার পর জাহিদের মা গিয়ে জাহিদের হাত চেপে ধরে বলে, বাবা, আজ তোর সব স্বপ্ন পূরণ হয়েছে। তুই আল্লাহর শুকরিয়া আদায় কর। তোর এতদিনের কষ্ট আর অশান্তির অবসান হতে চলেছে বাবা। তুই যে মেয়ের জন্য এত চোখের পানি ফেলেছিস, আজ সে মেয়ে আবার ফিরে এসেছে। জাহিদ কথার আগামাতা বুঝতে না পেরে তার মাকে জিজ্ঞেস করল, তুমি এসব কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের কষ্টের অবসান আর কে ফিরে এসেছে? জাহিদের মা ছেলের হাত ধরে বলল, তুই না বললেও আমি তো তোর মা, আমি তো সবই বুঝি। দেখ বাবা, তুই আর অমত করিস না। তুই এখনই ওই পেতনিটাকে টাকা পয়সা দিয়ে ঘর থেকে বিদায় করে দে, আর তুই সারাকে বিয়ে কর। সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। মেয়েটা এখান থেকে লোভে পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু যে চাচাতো ভাইকে বিয়ে করলো তার ব্যবসাটাও একেবারে গোল্লায় গিয়ে পৌঁছল। এদিকে তোর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর সারার বাবাও তাকে আর গ্রহণ করেনি। মেয়েটা গত 8টি বছর অনেক কষ্টের সাথে জীবনযাপন করছে। সব শুনে জাহিদ ঠান্ডা মাথায় বলল, তার মানে মা, তুমি আবদার করছো আমি আমার বর্তমান স্ত্রীকে ডিভোর্স দিয়ে সারাকে পুনরায় বিয়ে করব, তাই তো? জাহিদের মা বলল, হ্যাঁ অবশ্যই তাই। তোর সাথে ওকে মানায় নাকি? জাহিদ কিছুক্ষণ চুপ থেকে তার মাকে বলল, আচ্ছা মা, তুমি তো এখন বৃদ্ধা হয়ে গিয়েছ। বাবা যুবতী কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এসে যদি তোমাকে বিদায় করে দিতে চায়, কারণ তুমি বৃদ্ধা হয়ে গেছো, তাহলে তোমার কেমন লাগবে? এই কথা শুনে জাহিদের মা প্রচন্ড রকম রেগে গেলেন এবং ধমক দিয়ে জাহিদকে বললেন, তুই এসব কি বলছিস? জাহিদ মাথা ঠান্ডা করে আবারও বলল, দেখো মা, আমি তো শুধু বলছি, আর এমন কিছু তুমি ইতিমধ্যে আমার কাছে আবদার করছো। জাহিদের উত্তর শুনে জাহিদের মা চুপ হয়ে গেল, আর একটি কথাও বলল না। এবার জাহিদ তার মায়ের হাত ধরে বলল, মা, তোমার সাথে বেয়াদবি করে থাকলে আমায় ক্ষমা করে দিও। আমি জানি তুমি সারাকে অনেক ভালোবাসো, আর তুমি চাইলে আমি সারাকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দেব, সে যেন তার বর্তমান স্বামীর সাথে সংসার চালিয়ে যায় এবং নিজের ভুল বুঝে সংশোধন হওয়ার চেষ্টা করে। আর তাকে বলে দিবে সে যেন দুধের মাছির মতো জীবনযাপন না করে। একটি বিশ্বাসভঙ্গ একটি আত্মার মৃত্যুর সমতুল্য। প্রিয় দর্শক, আসলে জীবনে একবার সফলতার মুখ দেখলে দুধের মাছির অভাব হয় না। তবে কেউ যদি আপনার খারাপ সময়ে আপনার উপর আস্থা না রাখে, সুসময়ে তার মিষ্টি মিষ্টি কথায় গলে যাবার কোনো অর্থই হয় না। সবসময় জীবনে সেই মানুষগুলোকে অগ্রাধিকার দিন যারা আপনার কিছু না থাকার কালেও নিঃস্বার্থভাবে পাশে ছিল। অগ্রাধিকার দিন সেই মানুষগুলোকে যারা আপনার মাঝে সম্ভাবনা দেখেছিল যখন অন্য কেউ তা দেখতে পায়নি। সবসময় মনে রাখবেন, সাফল্যের চূড়ায় আরোহণের পর তারাই আপনার সাহায্য পাবার যোগ্য,
যারা আপনাকে প্রাণপণ সাহায্য করেছিল সেখানে পৌঁছতে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।